আসসালামু আলাইকুম সবাইকে। 2025 সাল সিলেট বোর্ডের এমসিকিউ সমাধান করব। এখানে 30টা এমসিকিউ আছে। গতকালকে পরীক্ষা আসছে। তো আমরা দেখি 30টা এমসিকিউ আমরা 15 মিনিটের ভিতর সমাধান দেওয়ার চেষ্টা করব। তো যারা এবার বিসিএস পরীক্ষা দিবেন ইকোনমিক্সে, তারা ওইটা দেখতে পারেন। আর যারা আগামীবার এইচএসসি পরীক্ষা দিবা, তোমরাও দেখতে পারো। আর যারা পরীক্ষা দিছো তারা মিলিয়ে দেখতে পারো তোমাদের কয়টা হয়েছে। আচ্ছা, 1 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, একটি নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগ করার ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। এটা প্রান্তিক উপযোগের সংজ্ঞাই দেওয়া। সরি, প্রান্তিক উপযোগ, আমি ভুল জায়গায় রাইট দিছি। প্রান্তিক উপযোগ। চাহিদা রেখা চাহিদা সূচির কি জ্যামিতিক প্রকাশ। ঠিক আছে। চাহিদা রেখা আমরা কি করি, চাহিদা সূচিতে অঙ্কন করি না, অর্থাৎ চাহিদা সূচি যেটা সেটাই চাহিদা রেখা। জাস্ট একটা হচ্ছে, এই চাহিদা রেখাটা হচ্ছে জ্যামিতিক প্রকাশ। মানে আমরা চিত্র আঁকি। সাধারণত বিলাসজাত দ্রব্যের চাহিদা আর দাম স্থিতিস্থাপকতার মান একের চেয়ে বেশি হয়। কি হয়? এককের চেয়ে বেশি হয়। এগুলো আমরা জানি। এককের চেয়ে বেশি হলে আমরা কি বলতাম? স্থিতিস্থাপকতা নির্ণয় করে একের চেয়ে বেশি হলে বলতাম এটা বিলাসজাত দ্রব্য। কারণ কি? কারণ হচ্ছে বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে দাম যে হারে বাড়ে চাহিদা তার চেয়ে বেশি হারে কমে, অথবা দাম যে হারে কমে তার চেয়ে চাহিদা বেশি হারে বাড়ে। চাহিদার স্থিতিস্থাপকতার মান এখানে কত দেখেন, দামের কোনো চেঞ্জ হয়েছে না, কিন্তু চাহিদার চেঞ্জ হয়েছে। যদি দামের চেঞ্জ না হয় তাহলে সেটার স্থিতিস্থাপকতা অসীম হয়। মানে আমাদের স্থিতিস্থাপকতার সূত্র কি? ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। হ্যাঁ। তাহলে এখানে ডেল পি এর মান কত? পি তো চেঞ্জ হয়েছে না, পি এর মান কত? 0। 20 থেকে বেশি হয়েছে, তাহলে চেঞ্জ করতেছে 0। তো 0 দ্বারা যে কোনো সংখ্যাকে, উপরে যাই থাক, যা কিছু থাক, তার আর দেখার দরকার নাই। 0 দ্বারা তো আমি ভাগ করব, নিচে না 0। 0 দ্বারা কোনো কিছুকে ভাগ করলে এটার মান সবসময় অসীম হয়। ঠিক আছে। এগুলো আমরা আগে থেকে জানি, এরপরেও দেখালাম। উদ্দীপক হাতে অঙ্কিত চাহিদা রেখা কেমন হবে? দেখেন, এখানে দামের কোনরূপ চেঞ্জ হয়েছে না, দাম সমান। দাম এখানেও বেশ, এখানেও বেশ, শুধু চাহিদা চেঞ্জ হয়েছে, 100 থেকে 200 হয়েছে। তাইলে এটা দামের কোনো চেঞ্জ হয় নাই। চাহিদা বিধি অনুযায়ী অন্যান্য অবস্থা অপরিবর্তন বলতে যা বোঝায়, চাহিদা বিধি অনুযায়ী দাম ছাড়া বাকি সবকিছুকে আমরা কি ধরি? স্থির ধরি। তাহলে দাম ছাড়া অন্য যা কিছু আছে সবই স্থির। ভোক্তার আয় স্থির, ভোক্তার রুচি স্থির, সম্পর্কিত দ্রব্যের দাম স্থির। শুধুমাত্র যে দ্রব্যের চাহিদা দেখবো, শুধুমাত্র সেই দ্রব্যের দাম কি হবে? পরিবর্তনশীল হবে। বাকি সবকিছুকে আমরা স্থির ধরি। এ মাইনাস বিপি সমীকরণটির ছেদক কোন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়েছে? একে বলা হয় ছেদক। ঠিক আছে, এগুলো আমি আমার ভিডিওতে এক্সপ্লেন করেছি। এবং এটা ইমপ্লিকেশন হচ্ছে, এটা হচ্ছে শূন্য দামে চাহিদা নির্দেশ করে। অর্থাৎ দাম যদি 0 হয়, আপনার চাহিদা কত হবে সেটা নির্দেশ করে হচ্ছে এ। এবং এটার নাম হচ্ছে ছেদক, অর্থাৎ এটা লম্ব অক্ষকে কোথায় ছেদ করে। ঠিক আছে। এ যত, সেখানে সেখান থেকে শুরু হয় লম্ব অক্ষে। আচ্ছা। তারপর 8 নম্বর। 8 নম্বর কি, সাধারণত দ্রব্যের দাম বাড়লে দ্রব্যের যোগান কি হয়? দাম বাড়লে দ্রব্যের যোগান বাড়ে। এগুলা যোগান বিধি। কত ইজি প্রশ্ন। পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখার আকৃতি কি হয়? পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখার আকৃতি ডান দিকে ঊর্ধ্বগামী হয়। মানে পরিবর্তক দ্রব্য কি, একটার দাম বাড়লে একটার চাহিদা কি হয়? বাড়ে। যেমন চিনির দাম যদি বাড়ে, চিনির দাম বাড়লে গুড়ের চাহিদা কি হবে? চিনির দাম যদি বাড়ে, গুড়ের চাহিদা বাড়বে। এদিকে দাম ধরেন চিনির, কিসের? সুগারের। পয়েন্ট হচ্ছে জেগিরির। তাহলে কি হইব? দাম যদি চিনির বাড়ে, মানুষ চিনি কম খাইব, বিকল্প হিসেবে গুড় খাওয়া বাড়াই দিব। তাহলে চিনির দাম বাড়লে গুড়ের চাহিদা কি হবে? বাড়বে, ডান দিকে ঊর্ধ্বগামী হবে। আচ্ছা। তারপর হচ্ছে, কোন অবস্থায় গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় পরস্পর সমান হয়? এটা আমি যাদের এইচএসসি আছে তাদেরকে পড়াইছি, এবং খুব জোর দিয়ে এই কথাটা আমি বলতাম। যখনই আমি গড় ব্যয় প্রান্তিক ব্যয় আলোচনা করতাম, তখনই বলতাম গড় ব্যয় যখন সর্বনিম্ন, তখন গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় কি হয়? সমান হয়। তাহলে যখন গড় ব্যয় সর্বনিম্ন। তারপর হচ্ছে, চিত্র কোন ধরনের মাত্রাগত উৎপাদন প্রকাশ পেয়েছে? দেখেন, এখানে 100, এখানে 200, এখানে 300, অর্থাৎ সম উৎপাদন রেখাগুলা কি হইতেছে? একই হারে বাড়তেছে। তাহলে স্থির। স্থির মাত্রাগত উৎপাদন। এখানে দেখেন সমানুপাতিকও আছে। মাত্রাগত উৎপাদনের সমানুপাতিক হয় না। ঠিক আছে। প্রান্তিক উৎপাদন বিধিতে সমানুপাতিক হয়। ক্রমহ্রাসমান ক্রমবর্ধমান সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। বাট মাত্রাগত উৎপাদন বিধিতে হয় ক্রমহ্রাসমান মাত্রাগত
উৎপাদন বিধি, ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি এবং স্থির মাত্রাগত উৎপাদন বিধি। উপরে উদ্দীপক অনুযায়ী গড় আয় ও প্রান্তিক আয় রেখা কেমন হবে? দেখেন, গড় আয় সবগুলা 5, প্রান্তিক আয় সবগুলা 5, তাইলে কি সমান থাকতেছে? সমান না, তাহলে কি হবে? ভূমি অক্ষের সমান্তরাল হবে। এ আর আর হচ্ছে এম আর, দুইটাই কি ভূমি একই রেখা, এ আর সমান এম আর। এটা অর্থ এটা মানে কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আমরা দেখি কি গড় আয় এবং প্রান্তিক আয় রেখা ভূমি অক্ষের সমান্তরাল, দেখেন সবই 5। আচ্ছা, তাহলে ভূমি অক্ষের সমান্তরাল। উদ্দীপক অনুযায়ী গড় আয় ও প্রান্তিক আয় রেখা নিচের কোন বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। একচেটিয়া বাজার একটি ফার্মের ভারসাম্য শর্ত কি? যে কোনো বাজার হোক, ভারসাম্য শর্ত সবসময় সেম থাকবে। যে কোনো বাজার হোক, ভারসাম্য শর্ত সবসময় সেম, সেটা হচ্ছে এম আর সমান এমসি। ঠিক আছে, আমি যাদেরকে মুনাফা নির্ণয় শিখাইছি, মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে সময় আমি সবসময় ভারসাম্য লিখাইতাম, যে এখানে ভারসাম্য বিন্দু বিন্দু এ বা ই যাই থাক, কারণ এই বিন্দুতে এম আর সমান এমসি হয়, যাতে এই শর্তটা মনে থাকে। বাট পোলাপান আমার কথা রাখতো না, আর এটা ভুল করতো। ঠিক আছে, তো যারা যারা আমার এইটা আমি সবসময় বলতাম, আমার কথা খেয়াল করছো, এটা খুব সহজেই তোমাদের মনে থাকার কথা। ঠিক আছে, এখানে অনেক সময় মানুষ ভুল করে এসি সমান এমসি দিয়া দেয়, হ্যাঁ, এ আর সমান এম আর দিয়া দেয়। আনসার হচ্ছে এমসি সমান এম আর, প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় যখন সমান হয়। কোন ধরনের বাজারে দ্রব্যের দামের উপর বিক্রেতার পূর্ণ নিয়ন্ত্রণ থাকে? একচেটিয়া বাজারে যেহেতু বিক্রেতা একজন, তাহলে সে যে দাম বলবে সেই দামই মানুষকে কিনতে হবে, তাহলে দামের উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যেহেতু অনেক বিক্রেতা, সুতরাং একজন বিক্রেতা দাম বাড়াইতে পারে না, কারণ সে যদি দাম বাড়ায় তাহলে মানুষজন অন্য বিক্রেতার কাছ থেকে কি করবে? পণ্যটা কিনে নিয়ে যাবে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি হয়? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পি সমান এম আর হয়। হ্যাঁ, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা দেখছি আগে এই একটা রেখাই হয়, এখানে দামও এটা, গড়ায়ও এটা, প্রান্তিক আয়ও এটা, তাহলে তিনটাই সঠিক। পি সমান এম আর, পি সমান এ আর, এ আর সমান এম আর, তিনটাই কারেক্ট। আচ্ছা, এটা একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একটা ফার্ম। এখানে বলছে ভারসাম্য কোথায় অর্জিত হয়েছে? কোথায় ভারসাম্য অর্জিত হয়েছে? যে জায়গায় এম আর এবং এমসি কি হয়? সমান হয়, সে জায়গায় কি হবে? ভারসাম্য অর্জিত হবে। তাহলে এম আর এবং এমসি সমান হয়েছে কোন বিন্দুতে? সি বিন্দুতে। উদ্দীপক অনুযায়ী ফার্মটির মোট মুনাফা কত? ওই যে দেখেন, দাম কত? 35। দাম 35, আর এসি গড় ব্যয় একটা বানাইতে খরচ কত হইতেছে? দেখেন এই যে 30। বিক্রি করতেছি 35 টাকা দিয়ে, একটা বানাইতে খরচ হইতেছে 30 টাকা, তাহলে একটাতে লাভ হইতেছে কত? 5 টাকা। আর বানাইতেছি কয়টা? 50টা বানাইতেছি, 50টা, তাহলে মোট লাভ হবে কত? 50টা বানাইতেছি, 5 টাকা করে লাভ, তাহলে 250। 250। একদম ওই রকম 3 নম্বরের প্রশ্নের মতো অঙ্ক করার দরকার নাই, এরকম শর্টকাট করে ফেলবেন। একজন বিক্রেতার বাজার হিসেবে কোন বাজারটি পরিচিত? একজন বিক্রেতার বাজার কি? একচেটিয়া বাজার, মনোপলি। কত সহজ। প্রবাসী বাংলাদেশের আয় নিচের কোনটিতে অন্তর্ভুক্ত? প্রবাসী বাংলাদেশের আয় বাংলাদেশের জিএনপি তে অন্তর্ভুক্ত। কিসে অন্তর্ভুক্ত? জিএনপি তে। জিএনপি তে সকল নাগরিকের আয়কে যোগ করা হয়, সে দেশের ভিতর থাক বাইরে থাক যেখানেই থাক। আর জিডিপি তে হচ্ছে শুধুমাত্র দেশের অভ্যন্তরের মানুষের আহ আয়কে যোগ করা হয়, সে যেখানেরই হোক, মানে আমার দেশের মানুষ হোক অন্য দেশের মানুষ হোক, সেটা দেখে না। বাংলাদেশের জিডিপি তে অন্তর্ভুক্ত হবে কি? বাংলাদেশি নাগরিকদের আয়। না, সব বাংলাদেশি নাগরিকদের আয় কিন্তু যোগ হবে না। অনেক বাংলাদেশি নাগরিক লন্ডনে আছে, তাদের আহ আয় কি হবে না? বাংলাদেশের জিডিপি তে যোগ হবে না। তাহলে পরের দুইটা কারেক্ট হবে, বুঝতেছি। এরপর দেখি বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের আয়, এটা ঠিক আছে। বিদেশে অবস্থান কর্মরত বাংলাদেশি নাগরিকদের আয়, 3 নাম্বারটা তো হবেই না। আচ্ছা দেখেন, প্রথমটা দেখে যদি আমি 2 ও 3 আনসার করে ফেলতাম, তাহলে আমি একটু ভুল করতাম কেন? 2 নাম্বারটা হবে, আমি দেখতেছি। বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের আয়, জিডিপি তে কি হয়? বাংলাদেশে অবস্থানরত যারা আছে সবার আয় যোগ হবে। এবং আরেকটা অপশন দিয়েছে বিদেশে কর্মরত বাংলাদেশি নাগরিকদের আয়, যারা বিদেশে আছে। তো বিদেশে যারা আছে তাদের আয়কে জিডিপি তে যোগ হবে? এটা কখনোই যোগ হবে না।
কখনোই যোগ হবে না, কারণ জিডিপি মানে দেশের ভৌগোলিক সীমানার অভ্যন্তরে। তাই বিদেশ কি বাংলাদেশের ভৌগোলিক সীমানার অভ্যন্তরে না। তা 3 নাম্বার হবেই না, তাহলে এক ও দুই হবে। দেখেন 1 নাম্বারটা আমি বলছিলাম এটা হবে না, এটা আসলে প্রশ্ন এইটা হবেই না। এইটা হইতে পারে কিছুটা, যদি ইন দ্য সেন্স আমি চিন্তা করি যে আমি বলছি কি সকল বাংলাদেশি নাগরিকদের আয় যোগ হবে না, কারণ অনেক বাংলাদেশি নাগরিক তো বিদেশ আছে। বাট অনেক নাগরিকদের আয় তো যোগ হবেও যারা বাংলাদেশের ভিতরে আছে। তাহলে এটা পার্শিয়ালি কারেক্ট, এটা পার্শিয়ালি সঠিক, আর এটা একদম ভুল। তাহলে আমার তো অন্তত পক্ষে দুইটা নিতে হইব। তাহলে আমি কোন দুইটা নিব, এক ও দুই? ঠিক আছে। তারপর হচ্ছে, রহমান সাহেব প্রতি মাসে একটি ব্যাংকে 500 টাকা করে জমা রাখে। 2 বছর পর তিনি ব্যাংকে মোট 2 লক্ষ টাকা উত্তোলন করেন। আচ্ছা, তাইলে ব্যাংকটি কি? দেখেন, রহমান সাহেব একজন সাধারণ মানুষ। সাধারণ মানুষ যেহেতু কি করছে, জমা রাখছে, তাহলে সেটা অবশ্যই কেন্দ্রীয় ব্যাংক না। কেন্দ্রীয় ব্যাংক সাধারণ নাগরিকের টাকা জমা রাখে না, হ্যাঁ, লোন দেয় না। এসব কাজ বাণিজ্যিক ব্যাংক, বাংলাদেশ সমবায় ব্যাংক এগুলা করতে পারে। কেন্দ্রীয় ব্যাংক তো অবশ্যই হবে না। কেন্দ্রীয় ব্যাংক সাধারণ মানুষের সাথে লেনদেন করে না। তাহলে 2 ও 3 আনসার। আচ্ছা, তারপরে উদ্দীপকে ব্যাংকটির কাজ হচ্ছে কি? আমার 500 টাকা করে জমা রেখে 2 বছর পর 2 লক্ষ, তাহলে এটা বাণিজ্যিক ব্যাংক। তা বাণিজ্যিক ব্যাংকের কাজ কি? নোট প্রচলন করা না, নোট প্রচলন করা হচ্ছে ওই কেন্দ্রীয় ব্যাংকের কাজ। ঋণ নিয়ন্ত্রণ করা না, ঋণ নিয়ন্ত্রণ করা অন্যান্য কেন্দ্রীয় ব্যাংকের কাজ। অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে না, সে নিজেই একটা আর্থিক প্রতিষ্ঠান, সে আর একটা আর্থিক প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করবে। আর্থিক প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক। ঋণ আদান প্রদান করা, তার কাজ হচ্ছে মানুষকে ঋণ দেওয়া, আর মানুষের কাছ থেকে টাকা জমা রাখা। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কোন অর্থনীতির অন্যতম বৈশিষ্ট্য? ধনতন্ত্রে। ধনতন্ত্রে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা থাকে, এগুলো আমরা পড়ছি। ওই যে এটা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, এটা একটা নাম হচ্ছে চাহিদা এবং যোগানের মাধ্যমে দাম নির্ধারণ হয়, অথবা অদৃশ্য হাতের দ্বারা দাম নির্ধারণ হয়। আচ্ছা, অ- অর্থনীতিতে নির্বাচন সমস্যা বলতে কি বোঝায়? অভাবের নির্বাচন বোঝায়, সম্পদের নির্বাচন বোঝায়, প্রযুক্তি নির্বাচন। আচ্ছা, এখানে তিনোটাই হবে। তিনোটাই হবে, কারণ আমরা নির্বাচন করি কি, আমি প্রথমে হচ্ছে কোন অভাবটা আগে পূরণ করবো, সেটাও নির্বাচন। ইকোনমিক্স এর সম্পদের নির্বাচন, সেটাও নির্বাচনের ভিতর পড়বে, কারণ আমাদের সম্পদ কি না, আহ কার্স সম্পদ আছে। মানে আমার যতটুকু প্রয়োজন ততটুকু সম্পদ, তাহলে আমি কোনটা ব্যবহার করব সেটাও আমার ঠিক করতে হয়। এটাও নির্বাচন। প্রযুক্তি নির্বাচন, এটাও যদিও আমাদের বইয়ের সাথে বইয়ে এইভাবে ব্যাখ্যা করা নাই, বাট একটু চিন্তা করতে হইব এটার ক্ষেত্রে। তো প্রযুক্তি নির্বাচনও নির্বাচন, কারণ হচ্ছে আমি কোন টেকনোলজি, কোন প্রযুক্তি ব্যবহার করব, হ্যাঁ, এটা আমরা ঠিক করতে হয়। গণতান্ত্রিক অর্থ ব্যবস্থার প্রধান লক্ষ্য হলো সর্বোচ্চ মুনাফা অর্জন, অর্থাৎ মুনাফা সর্বোচ্চকরণ। ঠিক আছে। তো এক্স দ্রব্যের উৎপাদন এ বি হলে, এই যে ওয়াই দ্রব্যের উৎপাদন কত, সরি, 0 বি হলে, এক্স দ্রব্যের উৎপাদন যদি 0 বি হয়, অর্থাৎ আমার উৎপাদন সম্ভাবনা রেখা সম্পূর্ণ, আমি কি করতেছি, এক্স দ্রব্য উৎপাদন করতেছি, আমার সক্ষমতা সম্পূর্ণ এক্স দ্রব্য উৎপাদন করতেছি, তাহলে ওয়াই দ্রব্য কি আর উৎপাদন করতে পারবো না? জিরো। এই যে আমি কি করতেছি, 0 বি, তাহলে কি সে এই বিন্দুতে উৎপাদন করতেছে, কারণ এইখানে যদি উপরে যাই তাহলে তার উৎপাদন সম্ভাবনা রেখায় থাকতে পারবো না। তো এই পয়েন্টে উৎপাদন করতেছে, এই পয়েন্টে ওয়াই দ্রব্যের পরিমাণ কত? ওয়াই দ্রব্যের পরিমাণ হচ্ছে 0। উৎপাদন সম্ভাবনা রেখার সি বিন্দু কি নির্দেশ করে? সি বিন্দুতে, সি বিন্দুটা কি উৎপাদন সম্ভাবনা রেখার উপর, জাস্ট রেখার উপর একটা বিন্দু, তাহলে এটা কি নির্দেশ করে? সম্পদের পূর্ণ ব্যবহার আর সর্বোচ্চ উৎপাদন। এখানে সম্পদের সম্পূর্ণ ব্যবহার হইতেছে, কারণ উৎপাদন যতটুকু উৎপাদন করা আমার সম্ভব আমি ততটুকু উৎপাদন করতেছি। তাহলে কি সর্বোচ্চ উৎপাদন, এবং সম্পদটাকে আমি কি করতেছি, সম্পূর্ণভাবে ব্যবহার করতেছি, নাইলে তো আমি সর্বোচ্চ উৎপাদন করতে পারতাম না। রহিম সাহেব এক্স দেশের নাগরিক, তার দেশে ভোগ বিনিয়োগ সহ অর্থনীতির সকল কর্মকাণ্ড ব্যক্তি মালিকানায় পরিচালিত হয়। তিনি একবার ওয়াই দেশে বেড়াতে এসে দেখেন সকল কর্মকাণ্ড সরকারি নির্দেশে পরিচালিত হয়। তাহলে আমরা যদি দেখি, এক্স দেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা প্রচলিত? এক্স দেশে সকল বিষয় কি ব্যক্তি মালিকানায় পরিচালিত হয়, প্রাইভেট ওনারশিপ। তাহলে কি ধনতন্ত্র, ক্যাপিটালিস্ট কান্ট্রি?
এক্স ওয়াই দেশের অর্থব্যবস্থার বৈশিষ্ট্য যথাক্রমে বলছে, তাহলে আগে আমার এক্স দ্রব্যের কথা বলতে, এক্স দেশের কথা বলতে হবে, পরে ওয়াই। এক্স দেশটা হচ্ছে ধনতন্ত্র, ওয়াই দেশটা হচ্ছে সমাজতন্ত্র, সবকিছু সরকারের নিয়ন্ত্রণে হয়। তাহলে এক্স হচ্ছে ধনতন্ত্র, ধনতন্ত্রের স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। আর নির্দেশমূলক অর্থ ব্যবস্থা হচ্ছে নিয়ন্ত্রিত দাম ব্যবস্থা, সমাজতন্ত্রের নিয়ন্ত্রিত দাম ব্যবস্থা। তাহলে এক নাম্বারটা কারেক্ট। শ্রেণী বৈষম্য ও শ্রেণী বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, হ্যাঁ ধনতন্ত্রের শ্রেণী বৈষম্য থাকে, সমাজতন্ত্রের কোনো শ্রেণী বৈষম্য থাকে না। তাহলে এটাও কারেক্ট। জনকল্যাণমূলক অর্থব্যবস্থা ও সর্বোচ্চ মুনাফা ভিত্তিক অর্থব্যবস্থা, এটা কারেক্ট না। কেন? ধনতন্ত্র হচ্ছে সর্বোচ্চ মুনাফা ভিত্তিক অর্থব্যবস্থা, আর সমাজতন্ত্র হচ্ছে জনকল্যাণমূলক অর্থব্যবস্থা। উল্টা হয়ে গেছে না? ধনতন্ত্র কি জনকল্যাণ করে না? ধনতন্ত্র হচ্ছে যে যত মুনাফা অর্জন করতে পারে, সবার উদ্দেশ্য হচ্ছে তার মুনাফা সর্বোচ্চ করা। আর সমাজতন্ত্রের কাজ হচ্ছে জনকল্যাণ। উল্টা হয়ে গেছে, তাহলে এক ও দুই হবে। ঠিক আছে, এক ও দুই, তিন নাম্বারটা হবে না। তাহলে দেখেন আমাদের তিনটা এমসিকিউ, 30টা এমসিকিউ করা শেষ হয়ে গেছে। আমি কিন্তু এই প্রশ্ন আগে দেখি নাই, আমি জাস্ট এখন দেখে আমি কিন্তু আনসার দিছি। তো আমার মনে হয় কত সময় হচ্ছে, খুব বেশি সময় মনে হয় লাগে নাই। আমি যদি এত কম সময় আনসার দিতে পারি, আপনারা ধরেন আর 5-10 মিনিট বেশি লাগতে পারে। ঠিক আছে, তো আমরা চেষ্টা করবো এরকম কম সময়ে আনসার শেষ করার। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন।